মান্নান ভাই বলেছেন যে বিএনপির অর্ধেক আওয়ামী লীগের কাছে বিক্রি, আবার বিএনপির পক্ষ তো সেই একই রকমের কথা আমরা শুনছি যে জামায়াতের সঙ্গেও জামাত যদি আংশিক দেওয়া হয় তাহলে কি ঠিক আছে? জামাতের দলীয় বিবেচনায় আসাই উচিত না। জামাত সবচেয়ে আওয়ামী লীগ আমলের ক্ষতিগ্রস্ত দল এবং জামাতের অধিকাংশ নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন। জামাত শিবিরকে নিষিদ্ধ করেই আওয়ামী লীগ প্রমাণ করেছে কারা তাদের ভালো চায় আর কারা তাদের মন্দ চায়, কারা তাদের সত্যিকারের এনিমি। এবং ভারতে যেও শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন কাদের কারণে তার পতন হয়েছে। কাজেই আজকে আপনি যাকে গুপ্ত বলতে চান, সুপ্ত বলতে চান, আপনি তো দেশেই ছিলেন না, আপনি তো বাইরে থেকে কি করেছেন, কি নেতৃত্ব দিয়েছেন। আপনার ওই নেতৃত্বের স্বীকৃতি আমিরে জামাতও দিয়েছেন যে হ্যাঁ তারও কি আছে, অবদান আছে। কিন্তু আপনারও তো এগুলোর যারা মাঠে কি করলো, জীবন দিল, যারা মাঠে লড়াই করলো, তাদেরকে গুপ্ত সুপ্ত বলে আপনারা কি বুঝাইতে চান? যা বুঝাইতে চান তা হচ্ছে এই দেশের মাটি এবং মানুষের আপনাদের জন্য বারবার যে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই পরিস্থিতির জন্য এই দেশের মানুষ আর কখনো তৈরি না করে। আজকে আমি আরও খোলামেলা বলতে চাই যে আপনারা সবসময় যাদের দ্বারা বেনিফিট পেয়েছেন তাদের মর্যাদাও দিতে পারেন নাই, সিকিউরিটিও দিতে পারেন নাই। যুগে যুগে এই ইতিহাস অনেক, কাজে তাদেরকে দিতে হবে। এবং এই যে গণভোট, মূলত অনাস্থাটা কেন বিএনপি জামাতের ভিতরে সৃষ্টি হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, সেই জায়গা থেকে এটা কিন্তু মানে চারিদিকে বিস্তারটা ঘটেছে। এখন বিষয়টা যদি এরকম হয়ে থাকে যে জামাতকেও যদি একটু ভাগ দিয়ে দিলে ঠিক হয়ে যেত, না, সেটাও কাঙ্ক্ষিত না। জামাতে কমিটিতে নিতে চাইছে, জামাত যায় না। তো ওই ক্ষেত্রে অবশ্যই সংসদে হোক, সংসদের বাইরে হোক, এই বিষয়গুলো কিন্তু একটা ফয়সালা হওয়া দরকার যে মেধাটা আপনি কোন পদ্ধতিতে বাছাই করবেন। সেটা কি দলীয় পদ্ধতিতে বাছাই করবেন, নাকি একাডেমিক দিক দেখবেন, নাকি তার অভিজ্ঞতা দেখবেন, নাকি তার বিগত দিনের কাজকর্মের কোনো হালনাগাদ তথ্য নেবেন। এই বিষয়টা যতদিন পরিষ্কার করা না হবে, এমন যদি হয়ে থাকে যে আমরা যারা ক্ষমতায় আছে তারাই করবে, এটাও একটা পদ্ধতি, অবশ্যই পদ্ধতি। আবার এমন যদি হয়ে থাকে যে ২৪-এর যে আন্দোলন বা ১৫-১৬ বছরের যে আন্দোলন একসাথে করেছি, আমরা একটু ভাগাভাগি করব, এটাও রাজনৈতিক হতে পারে, দোষণীয় নয়। আরেকটা হচ্ছে যে এখানে ভাগাভাগির কোনো বিষয় নাই, শুধুই মেধা। একটা জায়গায় না আসা পর্যন্ত এই ধরনের কথা বলতে গিয়ে কথাটা হয়ে যাবে চতুর্মুখী কথাবার্তা। কারণ এই ধরনের সিলেকশনের কিন্তু কিছু সুবিধাও আছে। কখনো কখনো ইলেকশনের সমস্যা হয় যে আপনি মেধাবী কিন্তু আপনারা আনা যাচ্ছে না, ভোটে আপনি পারছেন না। তো ওই ক্ষেত্রে মেধা বাছাইয়ের কিন্তু একটা চমৎকার সুযোগ আছে সিলেকশন পদ্ধতিতে। তাহলে যারা সিলেকশন করবেন তারা যদি নির্মোহ হন, সততার সাথে করেন, দেশপ্রেমের সাথে করেন, নিশ্চয়ই সেটাও ত্রুটিপূর্ণ হবে না। এই যে সিটি কর্পোরেশনের নিয়োগগুলো বলেন, অথবা যে ১২ জনের কথা বললেন, এখানে কিন্তু সিলেকশন বাইরে ইউনিভার্সিটিগুলো প্রচুর। তো সিলেকশন পদ্ধতিতেও ভালো ভালো মেধা বাছাই করার একটা সুযোগ কিন্তু ২৪ আমাদেরকে এনে দিয়েছিল প্রত্যেকটা সেক্টরে। কিন্তু আমরা খেয়াল করলাম ডক্টর ইউনূসের সময় থেকেই দুটা দলের মধ্যে মারাত্মকভাবে বিএনপি আর জামাতের মধ্যে একটু ভাগাভাগি শুরু হয়ে গেল যে তুমি 3টা ডিসি নাও, আমি 2টা ভিসি নেই, এনসিপি ছোট মানুষ, ওদেরকেও 2টা দাও। এই যে ভাগাভাগিটা শুরু করে দিলেন, এখন কিন্তু ওই ভাগাভাগিটা একটা ছন্দপতন ঘটেছে। এরপরও ভিতরে ভিতরে কিন্তু আছে। আপনি কি নিশ্চিত এখন যারা গায়ে গায়ে ধাক্কা খায় আর খালি বিএনপি বিএনপি জিকির করে, এরা সবাই বিএনপি? এটা সময় ভাগাভাগির কারণেই কি আসলে যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, সম্প্রতি দেখছি যে জামায়াতের যে জোট বা আমি ঐক্য বলি, তাদের মধ্যে একটি সম্পর্কের আগের জায়গাটি অবশ্যই ভাগে গোলমাল হচ্ছে এবং ভাগে গোলমাল হচ্ছে। আবার সরকারে আছে বিএনপি, তারা ভাগে বেশি পাবে, এটাই তো স্বাভাবিক প্রথাগত পদ্ধতি। তো তাদের ওই ২৪-এর চেতনা যদি অটুট থাকতো। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে দুষ্টামি করার কারণে যেই রোগে আওয়ামী লীগকে পেয়েছিল, ওই রোগ যারে ধরে ও কিন্তু বাঁচে না। এটা আমাদের চোখের সামনে দৃষ্টান্ত আছে। নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার আমরা দেখেছি, দেওবন্দ মাদ্রাসার একই ঘটনা, জমিয়ত এবং বিএনপির মধ্যে একটি সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষের চেয়েও যে কথাবার্তাগুলো ইদানিং হচ্ছে জাকির ভাই, যে অভিযোগ যেগুলো থ্রোয়িং হচ্ছে, অভিযোগগুলো তো নোট হয়ে যাচ্ছে ভাই। কার স্বভাব কত খারাপ, তার চরিত্র কত খারাপ, কে কি করেছে, কার অবদান বেশি কম, এটা নিয়ে তো বিতর্ক হওয়া ভালো, তাজা থাকলো বিষয়। হ্যাঁ, অবদান কাউকে বোধহয় ফার্স্ট সেকেন্ড করা বড় কঠিন হবে। নির্যাতিত নিপীড়িত কেউই কম হয় নাই। কিন্তু ইদানিং তারা যেসব কথাবার্তা বলছেন, যখন আপনি বলছেন যে অমুক নেতা তো ওই কাণ্ড করে, এতে করে
প্রশ্ন আসে যে তারা যে পিটুনি খেলো সে দেখেছিলাম, তাহলে ওইটা বোধহয় ঠিকই আছে। এটা আমাদের এক ধরনের মনোজাগতিক বাস্তবতা। এর মধ্য দিয়ে যে আপনাদের অনেক কিছু মুছে যাচ্ছে, উদাহরণ একটা না দিলেই নয়। গত কয়েকদিন দেখবেন সোশ্যাল মিডিয়াকে অগ্রাহ্য করার সুযোগ এখন আর নাই। না না না, এই রাষ্ট্রপতির পদত্যাগের তথ্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে পেয়েছি। এই কারণে বলছি, সোশ্যাল মিডিয়ায় দেখবেন গত কয়েকদিন যে নাহিদের পেটটা এত বড় হয়ে গেছে কেন, ভালো আলোচনা। এটা আমাদের, অর্থাৎ আমরা ইস্যুর এত অভাবে আছি যে নাহিদের পেট ইদানিং বড় কেন। এর মধ্য দিয়ে আমরা কি এটা তো আরো অনেক আগের ইস্যু ছিল। ইদানিং আরো তাজা করা হয়েছে। আমাদেরকে কিন্তু দিব্যি ভুলিয়ে issue দেওয়া হচ্ছে। অভাব যে কার- খুব একটা ক্রাইসিস বোঝা যাচ্ছে, যে কারণে একজনের পেট ধরে নিয়ে আসা হয়েছে। তো আমরা তো তার শরীরের বিভিন্ন অংশে যে পিটানো হয়েছিল ওই ছবি তো দেখেছি। আপনি ওইটা মুছে দিলেন কিন্তু তার পেটের আলোচনা দিয়ে। এগুলো যে বুমেরাং হচ্ছে, আপনাদের জন্য সর্বনাশ হয়ে আসছে। আপনারা যখন এক পক্ষ আরেক পক্ষকে এমন সব ট্যাগ দিচ্ছেন, এমন সব অভিযোগ আনছেন, মানুষ কিন্তু খেয়াল করছে যে ওই সময় কি দেখলাম, এখন কি দেখি। ওই সময় কাউকে কিন্তু আমরা হুইল চেয়ারে দেখেছি, তাও আবার কাইত হয়ে পড়ে, তিনজনে ধরলেও সোজা রাখা যায় না। তাদের কারো ইদানিংকার যে আমরা লং জাম্প আর হাই জাম্প দেখি, যে সিনা টান দেখি, এতে করে মানুষ কিন্তু দুটা ফুটেজ পাশাপাশি রাখলে প্রশ্নবিদ্ধ যে আগেরটা কি সঠিক ছিল নাকি এটা সঠিক। এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আগেরটা সম্ভবত ফেক ছিল অথবা কোনো ভংদরে ছিল বুঝি। তো এতে করে যে রাজনীতিবিদদের একটা মর্যাদা বলেন, ইজ্জত বলেন, সম্মান বলেন, সেটা কিন্তু হানি ঘটছে। এর ফাঁকে দিয়ে নিষ্ঠুরভাবে দু চারজনের মুখ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের বোধহয় একটু দরকার। কি দরকার? যে দুটা যা করছে এই দুই দল একটু হেদায়েত করার জন্য। জি, আমি তো আপনি তো মানুষের মুখ আটকিয়ে রাখতে পারছেন না। সে কিন্তু আওয়ামী লীগকে ভালোবেসে বলছে না এটা, সে বলছে এই দুই দলের কল্যাণ কামনা করে হেদায়েত অর্থ একটু মেরামত করার জন্য। জি, তো মেরামত আর সংস্কার সংশোধন তার উপর তারা তো এই নিয়ে বাহাসের মধ্যে আছেনি। এইসব করে তারা যতই দোষ দিবেন, কেউ কেউ এটা আমাদের গ্রামাঞ্চলে হয়, ইদানিং শহরেও দেখি, কেউ কোনো বাজে কাজে ধরা পড়লে সে নিজে কয়ে যে আমার উপর তো শয়তান ভর করেছিল, আমি টের পাই নাই আমি কি করছি। ওই শয়তানের কথা আবার হ্যাঁ। শুরুর যেটা বলা হয়েছিল ওই সেটি আবার শয়তানের চলে কাছে আসছে। আমরা চলে যাচ্ছি। জি। তো শয়তানের কাছ থেকে মুক্ত যদি আমি নিজে হতে না চাই, অথবা কাজে কর্মে যদি আমি নিজেই শয়তান হয়ে যাই, শয়তান তো রিটায়ারমেন্টে চলে যাবে, তার আর কাজ করা লাগে না, তার বহু শিষ্য পয়দা হয়ে যাচ্ছে। আর রাজনীতিবিদদেরকে একটা বিষয় উপলব্ধি করার আহ্বান জানাবো এই কারণে, জাকির ভাই, আপনি আমি আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা রাজনীতিবিদদের যত খোঁচাতে পারি, যত সমালোচনা করতে পারি, অন্য কারো পারি না। কিন্তু এই দেশের ভালো বলেন সিংহভাগ কাজ রাজনীতিবিদরা করেছেন। এটা তাদের তাদের নিজেদের হাতেই উপলব্ধি, তো সবকিছু তাদের আসে, হাতে এটা দেশটা আমার গড়া। অনেক ভালো কাজ তাদের হাত দিয়ে হয়। আওয়ামী লীগ, আমরা তো কিছুই বিএনপি, না, জামাত একটু পরে ভাগ করেন, তাদের হাত দিয়ে অনেক ভালো কাজ হয়েছে এই দেশের, সামনে তাদের হাত দিয়ে হতে হবে, এছাড়া আর কোনো অবশ্যই উপায় হতে হবে। নেই তো। তো তারা যদি এটা উপলব্ধি না করেন, অর্থাৎ নিজের ওজনটা নিজে রক্ষা না করেন, তো বাইরের থেকে একজন এসে আপনার ওজন কতক্ষণ রক্ষা করবে?